বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা বন্ধে ভারতের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার না করে নন-লিথাল উইপেন ব্যবহার বাড়ানো নিয়ে আলোচনা হয়। তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত বিনিয়োগ করবে উল্লেখ করে তিনি জানান, প্রথম দ্বিপাক্ষিক সফরের চীন নয়, ভারতেই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝুমুর বাড়ির প্রতিবেদন। টানা চতুর্থ দফায় নির্বাচিত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ধাপেই যারা স্বাগত জানায় তাদের মধ্যে ছিল চীন এবং ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মেয়াদের শুরুর দিনই তাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানায় চীন। বহুপাক্ষিক ফোরামে চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকও করেছেন শেখ হাসিনা। তবে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতের বিষয়টি নির্ধারণ হলো বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফরের মধ্য দিয়ে। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান তিনি। সেই সঙ্গে আলোচনা হয় তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও, যা প্রধানমন্ত্রীর সফরেই আলোর মুখ দেখার কথা রয়েছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। দুপুরে ভারতীয় সচিব সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। আলোচনায় গুরুত্ব পায় ভারত নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি এবং ট্রানজিটের বিষয়টি। ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা। ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সফর হবে ভারতে। এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটি ঠিক। বর্তমানে ভারত বাংলাদেশকে সর্বাধিক ভিসা দেয়। ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা বন্ধে নতুন পদ্ধতির উদ্ভাবন নিয়েও আলোচনা হয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। ফিলিস্তিনের গণহত্যা ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইসরায়েলকে সব ধরনের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানীর বাড্ডায় এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সেখানে গণহত্যা বন্ধের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে সাধারণ ছাত্র সমন্বয় পরিষদ, প্যালেস্টাইন সলিডারিটি কমিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র সংগঠন সহ শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন। সেখানে সমাবেশ শেষে মার্কিন দূতাবাসের দিকে মিছিল নিয়ে রওনা হন তারা। মিছিলটি দূতাবাসের কাছাকাছি আসলে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানে কিছুক্ষণ অবস্থান নেন বিক্ষোভকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করতেছে, তারা যদি সাপোর্ট না করতে পারতো কখনই তারা ফিলিস্তিনের উপর হামলা করতে পারতো না। ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ইসরায়েলি গণহত্যা কোনোভাবেই সম্ভব হতো না যদি মার্কিন যুক্তরাষ্ট্র যেই সমর্থন জুগিয়েছে, সেটা অস্ত্রের হোক, টাকা পয়সার হোক এবং ডিপ্লোম্যাটিক কভারেজ দিয়ে যেই সমর্থন জানিয়েছে। সারা দুনিয়ার মানুষ সচ্ছল। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। ভবিষ্যতে কোনো স্থাপনার নাম তার নামে না রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশ দেন। সকালে একনেকের সভায় এমন নির্দেশনা দেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম জানান, ডলারের দাম বাড়ার কারণে প্রকল্পের খরচ বেড়ে যাবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করে খরচের হিসেব করা হবে। সভায় শেয়ার বাজারে তালিকাভুক্ত না হওয়া সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্তির নির্দেশ দেওয়া হয়। একনেক চেয়ারপারসনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,563 কোটি 68 লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে 5,223 কোটি 21 লাখ টাকার, বিদেশি উৎস থেকে আসবে 360 কোটি 47 লাখ টাকা। শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট। প্রথম দিন 3টি এয়ারলাইন্সের মোট 60টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার ছাড়ছেন হজ যাত্রীরা। প্রথম দিন কোনো বিড়ম্বনা ছাড়াই ফ্লাইট নিশ্চিত হওয়ায় খুশি যাত্রীরা। হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্মমন্ত্রী বলেন, এবার হজ যাত্রীদের যাতে কোনো ভোগান্তি না হয় সেটি নিশ্চিত করবে সরকার। মনির মিল্লাতের প্রতিবেদন।
ধর্মপ্রাণ প্রতিটা মুসল্লির স্বপ্ন জীবনে একবার হলেও হজ করার সাধ্য অর্জন করা, মক্কা মদিনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া। বাংলাদেশ থেকে এবার তেমনই প্রায় ৮৩,০০০ মুসল্লি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রাক নিবন্ধন আর ভিসা চূড়ান্ত হবার দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। হজ করার জন্য একটা নিয়ত করেছিলাম, আল্লাহ সে নিয়ত পূরণ করতে পারছে, এই জন্য আমি খুব আনন্দিত। এখন অপেক্ষা আছে কখন যে পৌঁছাবো, কখন বিমানে উঠবো। আমাদের অনুভূতিটা এখন এইরকম যে আল্লাহ পাকের ওখানে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের এখন, যদি সহি সালামতে নিয়ে যায়, যে হজের যে কাজগুলো আছে সেটা আমরা করতে পারি। বুধবার ভোররাত থেকে শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট। ভোর ৪টায় হজ যাত্রীদের নিয়ে সৌদিয়া এয়ারের প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়ে। সকাল ৭টা ২০ সৌদির পথে রওনা হয় দেশি বিমানের প্রথম হজ ফ্লাইট। প্রথম দিনে ফ্লাইট ছিল ৭টি। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪,২৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮,৮৯৫ জন হজে যাচ্ছেন। হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্মমন্ত্রী বললেন, হজ যাত্রা নির্বিঘ্ন করতে এবার নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইট শিডিউল নিয়েও কোনো জটিলতা হবে না। এবছর আমরা আশা করছি সঠিক সময়ের আগে আমাদের বিমান ছেড়ে যাবে। লেট তো দূরের কথা, সঠিক সময়ের আগে ছাড়তে হবে বিমান। তার জন্য ওনারা প্রস্তুত সবসময়। কোনোভাবেই বিমানে যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভোগ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে মক্কা মদিনায় বাড়ি ভাড়া নিয়ে জটিলতায় এখনও প্রায় ৩০,০০০ হজযাত্রীর ভিসা হয়নি। হাবের সভাপতি জানালেন, সব জটিলতা মিটে গেছে, দ্রুতই তাদের ভিসা সম্পূর্ণ হবে। হজ ব্যবস্থাপনায় সবসময় যেহেতু দ্বিরাষ্ট্রিক বিষয় এবং অনেক নিয়ম কানুন সময়ক্ষণ মেনে করতে হয়, সে কারণে কিছু চ্যালেঞ্জ অবস্টাকলস থাকেই। এখন আমি মনে করি আর কোনো সমস্যা নেই। এবার মোট হজযাত্রীদের অর্ধেক পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাকি অর্ধেক যাত্রী নিচ্ছে সৌদিয়া ও ফ্লাইনেস এয়ার। মুনির মিল্লাত, ৭১, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে। এই ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বেলা ১১টার দিকে প্রশিক্ষণ শেষে অবতরণ করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। সাথে সাথে প্যারাসুটের সাহায্যে বিমান থেকে বের হয়ে আসেন ২ পাইলট। বিমানটি কর্ণফুলী নদীর মোহনা ১১ নম্বর ঘাটের কাছে পড়ে যায়। ২ পাইলটকে নদী থেকে উদ্ধার করায় হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১২টায় অসীম জাওয়াদ নামে এক পাইলটের মৃত্যু হয়। এদিকে বিমানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। এদিকে যখন মুভ করতেছিল তখনই আমরা পিছনে আগুন দেখছি। আগুন দেখি সবাই বাইরে হইলাম। বিমানটা এদিক থেকে আসি মাত্র এদিকে টার্নিং নিয়ে এই যে সবুজ বয়াটা আছে, এই বয়ার ফাঁসা আসি পানির নিচে ডুবে গেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আসিয়া খবর নিয়ে দেখলাম যে পাইলট বিমান থেকে ইজেক্ট করে প্যারাশুটের মাধ্যমে উঠে গেছে, কিন্তু বিমানটা পানির নিচে চলে গেছে। এখানে নেভির ও ডাইভিং ইউনিটের সাহায্যের দরকার আছে। তো ওদের একটা মেশিন আছে, সোলার মেশিন। এই মেশিনটা আনার পর শনাক্ত করা যাবে যে বিমানটার পজিশন কি অবস্থা আছে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার অভিযোগে ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত, আর ৬ জনকে খালাস করে দেওয়া হয়েছে। ২৫ বছর পর আলোচিত এই হত্যা মামলার রায় হলো। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করবেন। যে ৩ জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে তারা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। আর বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্ত উঠে আসে আসামিদের সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছে। অসন্তুষ্ট হলে তো আমাদের রায়, যারা এটা হত্যা মামলা, তবে যাবজ্জীবন যাদের রয়েছে আমরা তো আপিল, তাদের বিরুদ্ধে আপিল করতে পারি যে তাদের জন্য ফাঁসি হয়। এই পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরও আমরা আপিলে যাব। ২০০৮ সাল থেকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৬টা বছর আমি জামিনও পাইনি। আমাদের অমানবিক জীবন যাপন করতে হয়েছে। আমরা মাননীয় আদালতে বারবার বলেছি, মাননীয় আদালত বিচারটা শেষ করেন, বিচারে যা হয় মাথা পেতে নেব। আজকে আমরা এই জন্যই খুশি যে আমার আসামিকে খালাস দেওয়া হয়েছে। ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি।
উচ্চরাতে তো ডেফিনেটলি যাওয়া হবে, যাবে না কেন? ভূগর্ভস্থে থাকা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। পেট্রোবাংলা মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তারা বলেন, সনাতন প্রযুক্তির পাশাপাশি নিত্য নতুন প্রযুক্তির সমন্বয়ে ভূগর্ভস্থ খনিজ সম্পদ নিয়ে গবেষণা প্রয়োজন। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সারা বিশ্বের অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশের উপরে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শুধু খনিজ আবিষ্কারই নয়, এর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। অনেক টুল আমরা নিজেরা পরিশ্রম করে তৈরি করতাম, এসব টুল ক্লাউডে অলরেডি অ্যাভেলেবল। কিন্তু আপনি তো কাজ করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই, খরচও প্রয়োজন নেই। তা আপনারা আশা করি নতুন যেগুলো প্রযুক্তি আসতেছে এগুলোকে ব্যবহার করে আপনারা নিজেরা সমৃদ্ধ হবেন। ট্রেডিশনাল মেথডে তারা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন সকলেই কিন্তু এই খনিজ সম্পদের উপর বেস করে হয়েছে। সমৃদ্ধশীল বাংলাদেশ করতে গেলে ভূতত্ত্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়বে। তারপরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিল না বলে জানান প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন সালমান এফ রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3 দিন ব্যাপী শুরু হওয়া মার্কিন বাণিজ্য প্রদর্শনী চলবে আগামী 11 মে পর্যন্ত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডলারের দাম হুট করেই বাড়ানো হয়েছে। এতে রেমিটেন্স, আয় ও রফতানিমুখী শিল্প উপকৃত হবে বলেও জানান সালমান এফ রহমান। যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্য এটা করা হয়েছে। এখন আমরা দেখি, এটা আমরা ওয়াচ করব। যদি ইনফ্লেশনটা কমে আসে তাহলে ভালো, যদি না আসে তাহলে আমাদেরকে আবার ইন্টারেস্ট রেট রেজিমটাকে রিভিজিট করতে হবে। ডলারের দাম 60 টাকা বাড়লেও এখন এর প্রভাব পড়েনি বাজারে। টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, পণ্যের দাম কতদিনে বাড়তে পারে তা নিয়ে কথা বলেননি আমদানিকারকরা। যে কারণে কোন পণ্যের দাম কত বাড়বে তা এখনো বোঝা যাচ্ছে না। অনুভূতিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে, যে কারণে প্রতি ডলারের অফিসিয়াল রেট 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের দাম বাড়ার প্রভাব এখনো পড়েনি বাজারে, তবে এ নিয়ে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। গতকালকে থেকে আজকের ভিতরে ডাল, চাল, তেলের দাম বাড়ে নাই। ডাউল, ভাতের চাল, পলাশ চাল এগুলো 1 মাস আগে যে দাম ছিল এখন ওই দামই আছে, স্বাভাবিক দামে আছে। যেমন মসুর ডাল, ইন্ডিয়ার মসুর ডাল 110, দেশি মসুর ডাল 120-30, দেশি মুগ ডালটা ছিল 180, এখন 170 টাকা 60 টাকা বিক্রি হতেছে। সরবরাহ ভালো আছে। ভাতের চাল রমজানে বাড়ছিল, ওই বাড়তি অবস্থায় আছে, এখন নতুন করে আর কমেও নেই বাড়েও নেই। চিনির দামটা কমছে, খোলা চিনি আসার পরে 130 টাকা খোলা চিনি, এখন আগে 140 টাকা বিক্রি করছে। প্যাকেট চিনি 145, প্যাকেট চিনির দাম কমে নাই, খোলা চিনির দাম কমছে। খোলা চিনির সরবরাহ বাজারে ভালো, এই কারণে দাম কম। গত 2 বছরে টাকার ব্যাপক অবমূল্যায়নের প্রভাবে ভোগ্যপণ্য কাঁচামাল আমদানি খরচ বেড়ে মূল্যস্ফীতি বেড়েছে। এবারও সেই শঙ্কায় আছেন তারা। ডলারের দাম বাড়ার পরে না কোনো পণ্যের দামই বাড়েনি। অন্তত আমি যেটা বেচা কেনা করি, চিনি, ময়দা, আটা, তারপরে ডালটা, সেমাই, এগুলা দাম কোনো বাড়ে নাই, বরঞ্চ আরও কমছে। চিনি তো বেচা কেনাই নাই। তবে ডলারের দাম বাড়ার কারণে দাম কতটা বাড়বে এবং কবে থেকে পণ্যের দাম বাড়তে পারে এ নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন আমদানিকারকরা। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। বারবার পিছিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর সময়। এপ্রিলে যানবাহন চলাচল শুরুর কথা থাকলেও লাইটিং ও নিরাপত্তার কাজ শেষ না হওয়ায় এখনও এক্সপ্রেসওয়ে চালুর সুনির্দিষ্ট তারিখ জানাতে পারছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এদিকে যানবাহন ওঠানামার জন্য
15টি র্যাম্প নির্মাণেরও সমালোচনা করছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম মহানগরীতে লালখান বাজার থেকে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর কথা ছিল মার্চে, পরে এই সময় বাড়ানো হয় এপ্রিল পর্যন্ত। এই এক্সপ্রেসওয়ে চালু হলে লালখান বাজার থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এছাড়াও বিভিন্ন জংশন থেকে ওঠানামা করবে গাড়ি, এজন্য নির্মাণ হবে 15টি র্যাম্প। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছি, আমরা এখন সেকেন্ড পোর্ট করতেছে যে বে টার্মিনাল ইন্টারন্যাশনাল ইকোনমিক জোন হচ্ছে। তো ওইসব বিষয়ে টার্গেট রেখে আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজাইনটা এমনভাবে করেছি যাতে লুপগুলো র্যাম্পগুলো এমনভাবে নামিয়েছি যাতে যেগুলো গুরুত্বপূর্ণ জাংশন ওই জাংশনে কিন্তু আমরা র্যাম্পগুলো প্রোভাইড করেছি। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন এত বেশি র্যাম্প থাকলে যানজটের ভোগান্তিতে পড়বে নগরবাসী। এছাড়া এক্সপ্রেসওয়েতে দ্রুত যানবাহন চলাচলেও বিঘ্ন হবে। কিন্তু এক্সপ্রেসওয়ে কিন্তু শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষকে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার বিষয়, এবং সেক্ষেত্রে স্বল্পতম সংখ্যক র্যাম্প থাকবে। এটি আসলে হচ্ছে আমাদের প্রথাগত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা থেকে আমরা বলতে পারি। এদিকে মূল এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলেও বাকি আছে র্যাম্প তৈরির কাজ। শেষ হয়নি লাইটিং ও সিসিটিভি স্থাপন। কোরবানির ঈদের আগে সব কাজ শেষ করার কথা বললেও যান চলাচল শুরুর কথা জানাতে পারছে না প্রকল্প কর্তৃপক্ষ। সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারেনি এখনো। সেফটি সিকিউরিটি মিনস হচ্ছে ধরুন আমরা এখানে এখনো লাইট এবং লাইটের সংযোগ দিতে পারি নাই। আরেকটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা লাগাতে পারি নাই। আরেকটা হচ্ছে যে বিভিন্ন কার্ভে আমরা রাম্বাল স্টিপ করবো, স্পিড কন্ট্রোল সিস্টেম ওগুলো আমরা করতে পারি নাই। তো ওগুলো আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শতভাগ সেফটি সিকিউরিটি এনশিওর করে ফ্লাইওভারটা জনগণের জন্য ওপেন করা। চট্টগ্রাম নগরীর প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হচ্ছে 4,298 কোটি টাকা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। বেতন বৈষম্য দূর করা সহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। রাজবাড়ীতে সকালে বাগমারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন তারা। এ সময় তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিন্ন চাকরিবিধি না থাকায় কথায় কথায় কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে ছাঁটাই করা হয়, কখনো কখনো বোনাসও দেওয়া হয় না। এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান কর্মকর্তা কর্মচারীরা। নরসিংদীর চুয়ালায় কর্মবিরতি পালনের সময় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করলেও দুটি সংস্থার চাকরিবিধি ভিন্ন রকম। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা ও চাকরির নিরাপত্তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এই বৈষম্যের অবসান দাবি করেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। একই দাবিতে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 এর কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে বৈষম্য দূর করার দাবিতে দীর্ঘদিন ধরে তারা গণস্বাক্ষর অভিযান সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন, কিন্তু কর্তৃপক্ষ দাবি পূরণে কোনো পদক্ষেপ না নেয় কর্মবিরতি শুরু করেছেন তারা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা বিজয়ী প্রার্থীর 2 সমর্থককে কুপিয়ে জখম করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে 13 নম্বর পাদ্রী শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ আলু হাসান বাবু ও তার ভাই সজীবের নেতৃত্বে এক ইউনিয়নের সেন্টু আকন নামের কাপ্পিরিচ মার্কার এক সমর্থককে কুপিয়ে জখম করে। অন্যদিকে ফলাফল নিয়ে যাওয়ার সময় নিয়মতি ইউনিয়নের মিজানুর রহমান নামের আরেক সমর্থককে কুপিয়ে জখম করে আনারস মার্কার সমর্থকরা। একই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ও তার সমর্থকদের অভিযোগ, ফল প্রকাশে দেরি করে সংসদ সদস্যদের ভাই সালাম মল্লিকের পক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রশাসন। এ নিয়ে সাইফুলের সমর্থকরা বিক্ষোভ করে। রেজাল্ট নিয়ে সামনে দেয়, পিছন দিয়ে কিছু লোক ধাও করে রান্দা দিয়ে খুব দিচ্ছে, পিছন দিয়ে কিছু লোক ধরিয়ে লাগে দেখে রান্দার মাথা লাগছে আমার এখানে। ইউনিয়ন চেয়ারম্যান বাবু সহ তার ভাই এবং তার গুন্ডা বাহিনী লাঠিসোঁটা এবং বাবু নিজের হাতে চাপাত নিয়ে অতর্কিত হামলা করে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টুর বাসা ভাঙচুর করে। মানে চেয়ারম্যান যে ছিল তারটা ডিক্লেয়ার দেওয়ার পর আমাদের প্রায় 1-1.5 ঘন্টা আমাদের অফ রাখছে। তারা বলতেছে যে মনিটরের সমস্যা, তারা বলতেছে প্রিন্টারের সমস্যা। কেন প্রিন্টার এখানে ব্যবহার করা হবে?
2010 সাল থেকে প্রতি বছর আর্কিটেকচার শিক্ষার্থীদের ভ্রমণের জন্য স্কলারশিপ দিচ্ছে রফিক আজম ট্রাভেল বুরসারি। সেই ধারাবাহিকতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভবনের মিলনায়তনে 2024 সালের বিজয়ীদের অভিজ্ঞতা শোনা হয়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই ভ্রমণ জ্ঞান চর্চার জন্য এবং নতুন কিছু জানার জন্য। প্রতি বছর একজন শিক্ষার্থী বাংলাদেশ থেকে বিদেশে যাবার সুযোগ পায়। তেমনি রফিক আজম ট্রাভেল বুরসারি শাখা 77 পৃষ্ঠপোষকতায় বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশ ভ্রমণ করেন। তারা তাদের ভ্রমণ অভিজ্ঞতা প্রজেক্টরে উপস্থাপন করেন, যা থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারে। এবছর বাংলাদেশ থেকে বিজয় একজন শিক্ষার্থীর পাশাপাশি অস্ট্রেলিয়ার 2জন শিক্ষার্থী এবং শ্রীলঙ্কার একজন শিক্ষার্থী তাদের ভ্রমণ অভিজ্ঞতার কথা উপস্থাপন করেন। তারা বলেন এই ভ্রমণ অভিজ্ঞতা তাদের অনেকেরই জীবন পরিবর্তন করে দিয়েছে, যার উদ্যোগে এমন আয়োজন তিনি স্থপিত রফিক আজম ও তার মতে আর্কিটেকচার শিক্ষার্থীরা যাতে ভ্রমণ করবে ততই তাদের জ্ঞানের চর্চা হবে। পড়াশোনা ভালো করলে আমাদের কিন্তু স্কলারশিপ আমরা পাই। বাংলাদেশে একটা চর্চা আছে, স্কলারশিপ পেয়েছি বলে আমরা গর্বিত হই। তার মানে আমরা স্কলারশিপ যখন নেই তখন আমার হাতটা আমার কিন্তু এরকম থাকে যে আমি গ্রহণ করছি। কিন্তু আমরা কি বাঙালি হতে পারি না সেই বাঙালি যে সব দেশের অন্য দেশের মানুষকে আমরা হাতটাকে ঘুরিয়ে আমরা তাদেরকে স্কলারশিপ দিলাম। সুতরাং আমরা গ্রহণ করতে পারি, আমরা দিতেও পারি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কবরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন পরিবারের সদস্যরা। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, জেলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ, মেরিন একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান। 1942 সালের 16 ফেব্রুয়ারি পীরগঞ্জের ফতেপুরে জন্মগ্রহণ করেন ওয়াজেদ মিয়া। 2009 সালের 9 মে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। ভারতীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি তালাত মাহমুদের 26তম মৃত্যুবার্ষিকী আজ। কিং অফ গজল তালাত মাহমুদ 1998 সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে মারা যান। তালাত মাহমুদ ছিলেন প্রথম কোনো ভারতীয় গজল গায়ক যিনি বিদেশে কনসার্টের জন্য ডাক পেয়েছিলেন। 1956 সালে তৎকালীন পশ্চিম আফ্রিকার একটি কনসার্টে গজল পরিবেশন করেন। এরপর আমেরিকার মেডিসন স্কয়ার গার্ডেন, ব্রিটেনের রয়্যাল অ্যালবার্ট হল, ওয়েস্ট ইন্ডিজের জেন পিয়েরে কমপ্লেক্স সহ বিদেশের বিভিন্ন স্থানে গজল পরিবেশন করে শ্রোতাদের মাতিয়েছেন। অসংখ্য হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন, নায়ক হিসেবে কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া তোমারে লেগেছে এত যে ভালো এর মতো কালজয়ী বাংলা গান গেয়েছিলেন তালাত মাহমুদ। 1992 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পদক দেন। 80 ও 90 দশকের ঢাকায় সিনেমার চিত্রনায়ক সোহেল চৌধুরী ও তার চিত্রনায়িকা দ্বিতীয় কন্যা লামিয়া চৌধুরী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। তার প্রথম নির্মিত সিনেমার নাম মেয়েদের গল্প। এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন রেহানা মারিয়াম নূর খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। জানা গেছে বছর দশেক আগে এই সিনেমাটির কথা লামিয়া তার মা দিতিকে বলেছিলেন। তিনি সিনেমাটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছেন। কিন্তু 2016 সালে দ্বিতীয় মৃত্যুর কারণে সব থমকে যায়। এখনও জানা যায়নি সিনেমাটি কারা অভিনয় করবেন, তবে চলতি বছরে শুরু হবে সিনেমাটির শুটিং।